আমরা হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং এন্ড স্পিকিং এর যে কোর্স ওইটার হচ্ছে 17 নম্বর ক্লাস করব। আমরা বর্তমানে হচ্ছে যে কিছু রাইটিং আর স্পিকিং এর করার ক্ষেত্রে হচ্ছে আমরা যে কিছু কমন মিস্টেক গুলা করে থাকি ওইগুলো হচ্ছে আমরা কি করতেছি, অ্যানালাইসিস করতেছি। আমরা গত ক্লাসেও হচ্ছে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি যেগুলো হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে করে থাকি। তো এক্ষেত্রে আরো দুইটা আজকে নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে আমরা কি করব, অ্যাভয়েড করব যখন আমরা রাইটিং লিখবো বা স্পিকিং এ বলবো ওই সময়। আচ্ছা, আমি স্ক্রিনটা বড় করে দিই। ওকে, তো আমরা কি করব আজকে, আমরা হচ্ছে এরর অ্যানালিসিস করব, আইডেন্টিফাইং এন্ড কারেক্টিং কমন রাইটিং এন্ড স্পিকিং ইস্যুস। এখানের মধ্যে হচ্ছে আমরা আজকে আরো দুইটা ইস্যু নিয়ে আলোচনা করব, দুইটা অ্যাডভান্স এরিয়া নিয়ে। যে দুইটা হচ্ছে কি, এখানে আমি যদি বলি, একটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার আর একটা হচ্ছে প্যারালেলিজম এরর্স। অর্থাৎ এখানে দুইটা মিস্টেক, যেমন মডিফায়ার, আমরা একটা মডিফায়ারের উপর একটা আমরা ক্লাস ছিল। আমরা মডিফায়ার জানি কি, মডিফায়ার হচ্ছে মূলত যখন কোনো ওয়ার্ড একটা সেন্টেন্সের নাউন অথবা ভার্ব ওইগুলাকে মডিফাই করার জন্য অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করে, ওইগুলো হচ্ছে মডিফায়ার। তো সচরাচর আমরা মডিফায়ার যখন ব্যবহার করি অবশ্যই একটা প্রত্যেকটার একটা নিজস্ব একটা প্লেসমেন্ট আছে। যে আমি হচ্ছে নাউনকে যখন মডিফাই করবো ওটা ওইটা কোন জায়গায় বসবে, ভার্বকে যখন মডিফাই করবো ওইটা কোন জায়গায় বসবে। তো ওইগুলা হচ্ছে যদি আমরা প্লেসমেন্টটা একটু আমরা হচ্ছে ঠিকঠাক মতো প্লেসমেন্ট না বসিয়ে আমরা ওইগুলাকে মিসপ্লেসড করে ফেলি, তখন হচ্ছে আমাদের যে আমরা মিনিংটা প্রকাশ করতে চাই ওই মিনিংটা কিন্তু তখন আসে না। মিনিংটা হচ্ছে একটু মানে কনফিউজিং হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে মডিফায়ার আমরা কিভাবে মিসপ্লেস করি ওইগুলো আমরা এক্সাম্পল দেখবো। ওইগুলা যাতে না করি ওইটার আমরা হচ্ছে কারেক্ট মানে কারেকশন দেখবো কিভাবে ওইগুলো আমরা কারেক্ট করব। এরপর হচ্ছে প্যারালেলিজম, যেটা প্যারালেলিজম এরর্স, এটা কি? এটা হচ্ছে মূলত একটা গ্রামাটিক্যাল অ্যাডভান্সড একটা এরিয়া। প্যারালেলিজমের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সমান্তরালতা। প্যারালেলিজমের বাংলা অর্থ কি? সমান্তরালতা। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্স লিখতেছেন, সাপোজ আপনি একটা স্ট্রাকচার ফলো করতেছেন গ্রামাটিক্যালি, মানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে একটা সেন্টেন্স লিখতেছেন, এখন হচ্ছে সেন্টেন্সের মাঝখানে আপনি আরেকটা ওয়ার্ড নিয়ে আসছেন, ওইটা আপনি অন্য স্ট্রাকচারে নিয়ে আসছেন। তো কিন্তু ওইটা কিন্তু তখন আর যে কনসিস্টেন্ট বা আমরা যে সমান্তরালতা যেটা বলছি ওইটা মেনটেন করে নাই। তখন ওইটা মানে হচ্ছে ঠিকঠাক মতো অর্থটা প্রকাশ পাবে না, বা আমার যে অর্থটা আমি ঠিকঠাক মতো প্রকাশ করতে পারতেছি ওইটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী প্রকাশ পাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা হচ্ছে যখন লিখবো একটা সেন্টেন্স আমরা যে স্ট্রাকচার ফলো করব ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট থাকতে হলে আমাদেরকে বুঝতে হবে ওকে ফাইন, আমরা কিভাবে এই মিস্টেকটা হয়, কিভাবে হচ্ছে আমরা এই মিস্টেকটা না করব, ওইগুলো জানবো। তো এটা মূলত, আমি যদি একটা এক্সাম্পল বলি, আমরা হচ্ছে যে জিরান বা ইনফিনিটিভ, আমরা জিরান মানে কি এটা জানি, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে আসে, যখন এটা নাউন হিসেবে কাজ করে এটা জিরান হয়। আর ইনফিনিটিভ আছে যেমন ভার্বের সাথে টু যুক্ত যখন হয়, টু ভার্ব যেগুলো আমরাকে বলি, ওইগুলা হচ্ছে আমরা অনেক সময় একটা সেন্টেন্সে একটা নিয়ে আসার ক্ষেত্রে দুইটা মিক্স করে অনেক সময় লিখে দিই। তো এই টাইপের ক্ষেত্রে অনেক সময় মিস্টেক হয়। তো এগুলো আমরা হচ্ছে একটু ডিটেলস দেখবো আজকে বিস্তারিত। তো মিসপ্লেসড মডিফায়ার আর প্যারালেলিজম যে দুইটা টপিক, এই দুইটা কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচারের আমাদের কিছু অ্যাডভান্সড এরিয়া। এগুলা কিন্তু একটু অ্যাডভান্সড এরিয়া যেগুলা হচ্ছে সচরাচর অনেকে এগুলা খেয়াল করে না, যার কারণে এই মিস্টেক গুলা হয়ে থাকে। তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা কি করব, একটা একটা করে আলোচনা করব যে ওকে ফাইন মিসপ্লেসড মডিফায়ার আমরা কিভাবে হয়, ওইটা কিভাবে আমরা ঠিক করব, ওইগুলা দেখবো আমরা। তারপরে প্যারালেলিজম এরর, যেটা প্যারালেলিজম এরর ওইটা হচ্ছে আমরা দেখবো। একটা একটা করে আমরা নিয়ে যাই। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার ওটা নিয়ে আলোচনা করব। ওইটা ওই সেটা নিয়ে যাই। এগুলো হচ্ছে ভালোভাবে জানা থাকা প্রয়োজন। ওইটা আমি সেট করে নেই। আচ্ছা, এখন হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার আমরা যখন মডিফায়ার ক্লাস করি শুরুর দিকে, এক থেকে দুইটা আমরা বলছিলাম যে মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে মডিফায়ার হচ্ছে যেটা হচ্ছে কি করে, এই মডিফায়ার ইজ এ, আমি লিখে দিই আবার যদি কারো কনফিউশন থাকে, মডিফায়ার ইজ এ ওয়ার্ড, বা ওয়ার্ড শুধুমাত্র একটা ওয়ার্ড না হয় এটা একটা ফ্রেজও হতে পারে।
অথবা একটা ক্লোজ হতে পারে, ক্লোজ। যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের যে একটা সেন্টেন্সে একটা নাউন থাকে অথবা আরেকটা যে ভার্ব থাকে, নাউন সম্পর্কে যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন দেয় কোনো ওয়ার্ড, ওইটাও একটা মডিফায়ার। আবার যদি কোনো একটা মানে যে ভার্ব থাকে, অ্যাকশন যেটা থাকে, ওইটা সম্পর্কে যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন দেয়, ওইটাও কি মডিফায়ার। তো যখন নাউন সম্পর্কে কোনো একটা অতিরিক্ত ইনফরমেশন দিবে, ওইটাকে আমরা এডজেক্টিভ বলি। আর যখন ভার্বকে মডিফাই করার জন্য কোনো অতিরিক্ত ইনফরমেশন আনবে, ওইটাকে আমরা বলবো কি, এডভার্ব। তো এডজেক্টিভ এডভার্ব এই দুইগুলোকে আমরা মূলত কি বলি, মডিফায়ার বলি। তো adjective modifier is a word, phrase or clause additional information that provides additional information about a noun or a verb. ওকে, তো এখন আমরা বুঝতে পারলাম যে মডিফায়ারটা কি। মডিফায়ারটা কি ওইটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা মডিফায়ার যে মিসপ্লেসড যেটা বলছি, মানে প্লেসমেন্ট নিয়ে আমরা যে কথা বলতেছি, এইটা কি। তো সচরাচর হচ্ছে মডিফায়ারের মধ্যে পড়ে যেগুলা, এটা হচ্ছে ধরেন আমি যদি বলি, এখানে একটু ইনফরমেশন দেই। এডজেক্টিভ একটা হচ্ছে মডিফায়ার। অ্যাডজেক্টিভ যেগুলো, এগুলা কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, নাউনকে মডিফাই করতে, অর্থাৎ নাউন সম্পর্কে যখন অতিরিক্ত ইনফরমেশন আসবে, ওইটা হচ্ছে এডজেক্টিভ। আর যখন এই যে ভার্ব থাকে, ভার্ব সম্পর্কে আমরা কেন দুইটা জিনিস বলছি, এটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন আনে, আর কি ভার্ব সম্পর্কে। নাউন সম্পর্কে আনলে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন কোনো একটা ওয়ার্ডের দ্বারা আসে, ওইটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। তো এখন হচ্ছে আমরা দেখতে পারলাম যে অ্যাডজেক্টিভটা আমাদের নাউনকে মডিফাই করবে, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মডিফাই করবে। তো নরমালি যদি আমরা হচ্ছে এটার কারেক্ট প্লেসমেন্ট বলি, কারেক্ট প্লেসমেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি হয়, অ্যাডজেক্টিভ সচরাচর সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। আর ভার্বের আর অ্যাডভার্ব যেটা, ওইটা কি হয়, ওইটা হচ্ছে ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে অ্যাডভার্ব, ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কি হয়, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে, নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা মডিফায়ার। ভার্ব হচ্ছে ভার্বকে যে যে মডিফাই মডিফাই করে যে ওয়ার্ড, ওইটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এক ধরনের মডিফায়ার। ভার্বটা হচ্ছে সচরাচর মানে অ্যাডভার্ব যেটা, ওইটা ভার্বের পরে বসে। এখন আমরা যদি কি করি, আমরা যদি এই যে প্লেসমেন্ট আছে, এই যে কারেক্ট প্লেসমেন্ট যেটা, ওইটা যদি আমরা ঠিকঠাক মতো ফলো না করে, ওইগুলোর মধ্যে হচ্ছে আমরা উল্টো মানে একটু কনফিউজড করে আমরা উল্টো পাল্টা করে লিখে ফেলি, তখন হচ্ছে যে এটা প্লেসমেন্টে গিয়ে সমস্যা হবে। তো প্লেসমেন্ট আমি যদি এটাকে মানে এভাবে লিখি, এটা আমি এখানে দেই যে এটা হচ্ছে আমি আগে নিয়ে আসলাম হচ্ছে যেমন অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসতো, আমি নাউনের পরে সাপোজ আমি দিলাম একটা যে নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ এভাবে, তাহলে কিন্তু এটা মানে মিসপ্লেসড হয়ে গেছে। তখন হচ্ছে আমাদের যে কারেক্ট ইনফরমেশন ওইটা ঠিকঠাক মতো আসবে না, যেটা আমি বুঝাতে চাচ্ছি। অথবা হচ্ছে আমি ভার্বের পরে দিব অ্যাডভার্ব, কিন্তু আমি ভার্বের আগে নিয়ে আসলাম অ্যাডভার্বটা, তখন কি হবে, এটা কি ঠিকঠাক মতো প্লেসমেন্ট হয়েছে, ঠিকঠাক মতো কিন্তু প্লেসমেন্ট করে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে ওইটা কনফিউজ হয়ে যাবে, মানে মিনিংটা হচ্ছে আমি যখন কোনো একটা মিসপ্লেসমেন্ট করব একটা সেন্টেন্সের মধ্যে, তখন এটার মিনিংটা ঠিকঠাক মতো আসবে না, ঠিকঠাক মতো না আসলে এটার উল্টো হয়ে যাবে। তো এখন হচ্ছে এগুলা আমরা এতটুকু এক্সপ্লেন করে বুঝতে পারলাম যে মিসপ্লেসড মডিফায়ার মানে কি। তো এখানে আমরা একটু সুন্দর করে আবার লিখে দেই যে a misplaced modifier, a misplaced modifier occurs when the modifier when the modifier is not placed near the word it describes.
তার মানে কি তার মানে কি হচ্ছে কি, তার মানে হচ্ছে যে যখন আমরা মডিফায়ার কি করব, যেটা হচ্ছে যে ওয়ার্ড সম্পর্কে হচ্ছে আমরা এক্সপ্লেন করতে চাচ্ছি, ওই ওয়ার্ডের কাছাকাছি না বসে হচ্ছে আমরা এটাকে মানে প্লেসমেন্টটা অন্য জায়গায় করে ফেলছি, তখন ওইটা হচ্ছে আমাদের কি হবে, তখন এইটা মিসপ্লেসমেন্ট হয়ে যাবে। যেমন a misplaced modifier occurs when the modifier is not placed near the word it describes। তো আমরা মিসপ্লেসড মডিফায়ার মানে কি, ওইটা আমরা এখন বুঝতে পারলাম। এখন হচ্ছে এগুলা কেন হতে পারে, এই আমরা মডিফায়ার যে প্লেসমেন্ট এটা কেন মিসপ্লেসমেন্ট হতে পারে, এটার কারণটা কি? তো কারণটা হতে পারে মূলত রিজন যেগুলা, এটা আমরা যদি বলি নর্মালি হচ্ছে প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, ধরেন আমাদের জানা নাই বা আইডিয়া নাই, তো এটা হচ্ছে অজানা থাকার কারণে এই ভুলটা হতে পারে। অথবা অনেক সময় অনেকে জানে কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হচ্ছে তো অনেকগুলা ইনফরমেশন এড করতে হয়, লম্বা একটা সেন্টেন্স লিখতে হয়, তখন হচ্ছে এটা মানে একটু কনফিউজড হয়ে ওইটা ভুল করে ফেলে, মিসপ্লেসমেন্ট করে ফেলে। আবার একটা বিষয় হতে পারে, অনেক সময় নর্মালি যারা করে মানে স্টুডেন্ট আছে, অনেক সময় কি করে বাংলায় হচ্ছে নিজের সাপোজ আমি একটা বাংলা থিঙ্ক করলাম, ওইটা হচ্ছে আমি ইংলিশ আনার জন্য আমি ট্রান্সলেটর ইউজ করলাম যখন আমি বাসায় প্র্যাকটিস করব। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে নর্মালি আমরা গুগল ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা কিন্তু এক্সাক্ট স্ট্রাকচার ফলো করে কিন্তু ইংলিশটা আসে না। তখন ওইটা যদি কেউ হচ্ছে বাংলা ইংলিশে ট্রান্সলেট করে গুগলের মধ্যে, তখন হচ্ছে যে ইংলিশটা পাবে ওইটা কিন্তু 100% কারেক্ট না, ওইখানে ভুল থাকতে পারে। তো ওইটা ফলো করে যদি কেউ মিস্টেক ওইটা প্র্যাকটিস করে ওইটার অনুযায়ী হচ্ছে লিখে দিয়ে আসে রাইটিং, তখন ওইটা ভুল হবে। তো এগুলোই হচ্ছে রিজন মূলত মিসপ্লেসড মডিফায়ারের। এটা হচ্ছে মানে আমাদের যে একটা জানা থাকতে পারে না অজানা, অথবা হচ্ছে আমাদের যে বড় সেন্টেন্স লিখতে গিয়ে আমাদের কনফিউশন চলে আসে, আবার হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে বিষয়টা বললাম ওইটা, তো ওইগুলা অ্যাভয়েড করতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে হচ্ছে আমরা কি করতে পারবো, ওইটা ক্লিয়ার হতে পারবো যে এটা কি বলতেছি আমরা এতক্ষণ ধরে। আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে ধরেন আমি এখানে wait, একটা এক্সাম্পল নিয়ে আসলাম এভাবে যে আই সো এ ম্যান অন এ হর্স, আই সো এ ম্যান অন এ হর্স উইথ এ টেলিস্কোপ। আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা একটা মানে অতিরিক্ত ইনফরমেশন আনছি যে আই সো এ ম্যান, আমি একজন মানুষকে, আমি ওই মানুষটিকে দেখেছিলাম অন এ হর্স, সাপোজ আমি একটা ঘোড়ার উপর উইথ এ টেলিস্কোপ। সো ওইটা আমি আরেকটা একটা ফ্রেজ নিয়ে আসছি, যেটা হচ্ছে আমার কি করতেছে, যেটা আমার এখানের কোন একটা কিছু সম্পর্কে আমার ইনফরমেশন দিচ্ছে। এখন আমি যদি এই সেন্টেন্সটা দেখি যে আই সো এ ম্যান অন এ হর্স, আমি একটি মানুষকে দেখেছিলাম ঘোড়ার উপর, এখন এরপর হচ্ছে উইথ এ টেলিস্কোপ। এইটা কিন্তু আমরা যে লিখছি, এই টেলিস্কোপটা কার সাথে, এইটা কি ও যে এই যে ম্যান নাকি হচ্ছে হর্স, কোনটার সাথে রিলেটেড টেলিস্কোপটা, ওইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখানে টেলিস্কোপটা হতে পারে যে আমি কি ওই মেন মানে ওই মানুষটাকে কি আমি টেলিস্কোপের সাথে দেখছি, নাকি ওই হর্সটাকে দেখছি। যেমন আই সো এ ম্যান, এখন হচ্ছে আমি এই যে টেলিস্কোপটা দিচ্ছি, আমি এখানে এড করছি যে উইথ টেলিস্কোপ, এখানে একটা এক্সট্রা ফ্রেজ নিয়ে আসছি। তো এখানে হচ্ছে এই টেলিস্কোপটা কার সাথে, ওই মানুষটার সাথে নাকি ওই ঘোড়াটার সাথে হচ্ছে টেলিস্কোপটা আছে। তো এখানে কিন্তু কনফিউশন চলে আসে যে আই সো এ ম্যান অন এ হর্স উইথ এ টেলিস্কোপ, তো এখানে ওই যে টেলিস্কোপটা ওইটা হর্সের সাথেও মানে আসার একটা কনফিউশন চলে আসতে পারে, অথবা ম্যানের সাথেও। আমি বুঝতে পারতেছি না, ওকে ফাইন, আমি এই টেলিস্কোপটা কাকে ডেসক্রাইব করার জন্য নিয়ে আসছি, যেহেতু আমি ওইটা আমি মিন করতে চাচ্ছি যে আমি একটা আই সো এ ম্যান উইথ এ টেলিস্কোপ, আমি ওই মানুষটাকে একটা টেলিস্কোপের সাথে দেখছি ঘোড়ার উপর। তো আমি যেহেতু উইথ এ টেলিস্কোপ, ওইটা হচ্ছে ওই মানুষটা সম্পর্কে আমি মডিফাই করতেছি, তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাকে ওইটার সাথে ওই ওটার মানে আমি যে ওই ওয়ার্ডটার সাথে ডেসক্রাইব করব ওইটার রিলেটেড নিয়ে আসতে হবে। যেমন আমি ওইটা সেন্টেন্সটাকে যদি এভাবে বলি যে আই সো এ ম্যান,
I saw a man with a telescope, with a telescope. এখন হচ্ছে আমি ওই যে টেলিস্কোপটা আমি যে ওয়ার্ডটাকে ডেসক্রাইব করতে চাচ্ছি ওইটার কাছাকাছি নিয়ে আসছি। তখন এখানে আর কোনো কনফিউশন আসছে না এই যে এই টেলিস্কোপটা কি ম্যানের সাথে নাকি হর্সের সাথে। তখন আমি বললাম যে আই সো এ ম্যান উইথ এ টেলিস্কোপ। তখন আমি শেষের অংশটা যেটা ওইটা হচ্ছে এড করে দিলাম যে আই সো এ ম্যান উইথ এ টেলিস্কোপ অন এ অন এ হর্স। আই সো এ ম্যান উইথ এ টেলিস্কোপ অন হর্স। এখানে আমি যে উইথ টেলিস্কোপ এই পার্টটাকে আমি মুভ করছি। এই পার্টটাকে কি আমি একটু মুভ করছি। কেন মুভ করছি? কারণ হচ্ছে আমি যখন একটা ক্লিয়ার ইনফরমেশন দিতে চাচ্ছি তখন হচ্ছে আমাকে কি করতে হবে, যাকে যে ওয়ার্ড দ্বারা বা যে ফ্রেজ দ্বারা ডেসক্রাইব করব ওইটার কাছাকাছি নিয়ে আসতে হবে। নয়তো হচ্ছে ওইটা কনফিউশন চলে আসবে যে ওকে ফাইন এই টেলিস্কোপটা কি আমার ওই অংশের সাথে নাকি ওই অংশের সাথে ডেসক্রাইব করার জন্য নিয়ে আসছি। এখন আমি যখন উইথ টেলিস্কোপটা এই মেনের সাথে নিয়ে আসছি তখন বোঝা যাচ্ছে যে এই মানুষ আমি এই মেনের সাথেই হচ্ছে কি এই টেলিস্কোপটা ছিল। তো এখানে হচ্ছে এটা ছিল আনক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার ভার্সন। তো এখানে প্লেসমেন্টটা হচ্ছে মিসপ্লেসড হয়েছিল, এখানে হয়েছে প্লেসমেন্টটা ঠিকঠাক মতো হয়েছে। তো আমরা যাকে ডেসক্রাইব করবো, যার সম্পর্কে কোনো অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য কোনো অতিরিক্ত একটা ওয়ার্ড আনবো, ওইটাকে আমাদের ওইটার সাথে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবছি কি মেসেজ দিচ্ছেন নাকি এটা শব্দ হইলো। আচ্ছা এখানে আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি তাহলে আরেকটু ক্লিয়ার হবে, কারণ একটা দিয়ে হয়তো অনেক সময় নাও আসতে পারে। তো এটা হচ্ছে আনক্লিয়ার, এটা কি, এটা হচ্ছে ক্লিয়ার ভার্সন, এটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এখানে আই সো এ ম্যান অন এ হর্স উইথ এ টেলিস্কোপ। এখন এই টেলিস্কোপটা ছিল কার সাথে, ম্যানের সাথে নাকি হর্সের সাথে, ওইটা মানে ক্লিয়ার ছিল না। তো আমি এই টেলিস্কোপটা কাকে ডেসক্রাইব করার জন্য বলতেছি এটা বুঝতে পারতেছিলাম না। যখন আমি ওই টেলিস্কোপটা যেহেতু আমি ম্যানকে ডেসক্রাইব করার জন্য নিয়ে আসছি, যে ওই মানুষটাকে দেখছি যার সাথে টেলিস্কোপ ছিল, যে মানে ওইটা আমি এখন ওইটা ম্যানের পাশাপাশি নিয়ে আসছি, তো ওইটা হচ্ছে এখন ক্লিয়ার হয়েছে। এখন সেম ওয়েতে আমি হচ্ছে আরেকটা সেন্টেন্স দেখি, তাহলে ওইটা ক্লিয়ার হবে। এখানে আমি নিয়ে আসলাম যে অলমোস্ট she almost ate the she almost ate the entire cake. ওকে, এখানে একটা সেন্টেন্স আমি নিছি যে she almost ate the entire cake। আমি কিন্তু বাংলা যদি বলি আমি ওইটা বোঝাতে চাচ্ছি যে সে মানে অলমোস্ট মানে হচ্ছে অর্ধেক মানে সম্পূর্ণ কেকটাই কিন্তু খেয়ে ফেলছিল। মানে সে কেক খাইতে খাইতে হচ্ছে এমন ভাবে খাইছে যে সে একাই হচ্ছে সম্পূর্ণ কেক খেয়ে ফেলতেছিল, কিছুটা বাকি রয়েছে আর কি, ওইটা আমি বোঝাতে চাচ্ছি। তো আমি যেভাবে ওইটা বুঝাতে চাচ্ছি, আমি যে সেন্টেন্সটা নিয়ে আসছি ওইটা কি ঠিকঠাক মতো অর্থ প্রকাশ করতে পারতেছে কিনা ওইটা আমাদেরকে দেখতে হবে। এখন আমি এখানে যে নিয়ে আসছি যে অলমোস্ট, শি অলমোস্ট এইট দ্য এন্টায়ার কেক। আমি বুঝাতে চাচ্ছি যে সে অলমোস্ট সম্পূর্ণ কেকটা খেয়ে ফেলছিল অলরেডি মানে। বাট এখানে আমি যে অলমোস্ট এখানে প্লেস করছি, যে প্লেসমেন্টটা নিয়ে আসছি, শি অলমোস্ট এইট। তো এখন এই যে অলমোস্ট এখানে কিন্তু কি হয়েছে, অলমোস্টটা এখানে ওই ইট যেটা ছিল আর কি, ইটের হচ্ছে পাস্ট ফ্রম এইট, ওইটাকে ডেসক্রাইব করতেছে সে অলমোস্ট এইট। তার মানে কি, সে প্রায় খেয়ে ফেলতেছিল, মানে তার মানে কি সে খায় নাই ওইটা বোঝাচ্ছে। সো এখানে ওই এইট মানে এইট যেটা, ওইটাকে এখানে কিন্তু অলমোস্ট ডেসক্রাইব করতেছে। বাট আমি কিন্তু অলমোস্ট মানে বুঝাতে চাচ্ছিলাম যে সম্পূর্ণ, অলমোস্ট সম্পূর্ণ কেক, কেকটাকে আমি অলমোস্ট দিয়ে ডেসক্রাইব করতেছিলাম আমি যখন মিনিংটা বলছিলাম। তো এখানে যে মিনিংটা আসছে, এখানে মিনিংটা এভাবে আসছে যে শি অলমোস্ট এইট দ্য এন্টায়ার কেক। তো সে অলমোস্ট এইট মানে কি, মানে খেয়ে ফেলতেছিল বাট খায় নাই, ওরকম হচ্ছে। মানে সে টোটালি কেকটাই খায় নাই ওরকম বোঝাচ্ছে। বাট আমি যদি এই সেন্টেন্সটাকে, এই যে অলমোস্ট যে প্লেসমেন্ট, এটা আমি যেহেতু কেক সম্পর্কে আমি ওইটা ডেসক্রাইব করছি, যে সম্পূর্ণ কেকটা অলমোস্ট সম্পূর্ণ কেকটাই খেয়ে ফেলছিল, দ্যাটস ওয়াই অলমোস্টটা কোথায় আসবে, কেকের পাশে আসবে। তখন এই সেন্টেন্সটা আমি কিভাবে লিখবো, এই সেন্টেন্সটাকে আমি লিখবো এভাবে যে শি এইট শি এইট অলমোস্ট শি এইট অলমোস্ট দ্য এন্টায়ার কেক এন্টায়ার কেক। এখন হচ্ছে আমি অলমোস্টটাকে নিয়ে আসছি কোথায়,
কেকের পাশে, কেকের যেহেতু পাশে নিয়ে আসছি, তখন বোঝা যাচ্ছে যে কেকটা অলমোস্ট কেক, মানে সে খেয়েছে, এটা ঠিক আছে, সি এইট, বাট সে হচ্ছে সম্পূর্ণ কেকটা, প্রায় সম্পূর্ণ কেকটা খেয়ে ফেলছিল। আমি যে মিনিংটা বলছিলাম ওইটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। বাট এখানে যেহেতু অলমোস্ট এর যে প্লেসমেন্ট, ওইটা কিন্তু কেকের পাশে না থেকে ওইটা ছিল এইটের আগে ছিল, তখন শি অলমোস্ট কেক, সরি শি অলমোস্ট এইট দ্য এন্টায়ার কেক, মানে সে অলমোস্ট এইট, না তার মানে সে খায় নাই, এইটাই কিন্তু মিন করছে। সে অলমোস্ট এইট মানে সে অলমোস্ট প্রায় খেয়ে ফেলতেছিল বাট খায় নাই ওরকম। সো এখানের যে প্লেসমেন্ট, যে এটা প্লেসমেন্ট ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় একটা মিনিং যেটা আমরা প্রকাশ করতে চাই, আমাদের লেখার ক্ষেত্রে গিয়ে কিন্তু ওই মিনিংটা ঠিকঠাক মতো আসে না। যখন মিনিংটা ঠিকঠাক মতো না আসে, তখন কিন্তু এই সেন্টেন্সটা আমরা কি বুঝাতে চাচ্ছি ওইটাও হচ্ছে ঠিকঠাক মতো হয় না। দ্যাটস ওয়াই একটা মডিফায়ার যেগুলো আমরা নিয়ে আসি, ওই মডিফায়ার কি হয়, ওই মডিফায়ারের প্লেসমেন্টটা আমাদের পারফেক্ট ওয়েতে আনতে হয়। তো মডিফায়ারের প্লেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু অনেক সময় রিডারকে, যে এক্সামিনার থাকবে, ওইটাকে কনফিউজ, মানে কনফিউশনে ফেলে দিতে পারে যে আপনি আসলে কি মিন করতে যাচ্ছেন। আপনি কি এই যে ওই যে ওয়ার্ডটা আছেন, ওই ওই ওয়ার্ডটা আপনি কাকে ডেসক্রাইব করার জন্য নিয়ে আসছেন, এখানে কোন ওয়ার্ডের কে ডেসক্রাইব করার জন্য নিয়ে আসছেন। দ্যাটস ওয়াই হচ্ছে মডিফায়ারটা যে যেখানে বসে, যে যার যে প্লেসমেন্ট, ওই অনুযায়ী আপনাকে ওইটা কি করতে হবে, বসাতে হবে। তখনই গিয়ে হচ্ছে আপনার সেন্টেন্সটা, আপনি যে মিনিংটা বুঝতে চাচ্ছেন ওই মিনিংটা কারেক্ট হবে। আমরা হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভ একটা এক্সাম্পল দেখি। তো রাইটিং এর পার্সপেক্টিভ একটা এক্সাম্পল দেখলে আশা করি একটু ক্লিয়ার হবে। আমি একটা এখানে একটা এক্সাম্পল নিই এভাবে, যে the chart shows the chart shows the percentages. The chart shows the percentage of students. The chart shows the percentage of students who completed their degrees in 2023 with high grades. With high grades. ওকে, এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি রাইটিং টাস্ক 1 থেকে আর কি। দেখেন এখানে এক্সাম্পলটা দেখেন, যে দ্য চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস who completed their degrees in 2023 with high grades. সো এইটা হচ্ছে, এই যে আমরা এখানে একটা সাল নিয়ে আসছি, সালের যে একটা ফ্রেজ নিয়ে আসছি, ইন 2023। এখানে হচ্ছে আমরা ওই সময়কালটা আমরা কাকে রেফার করার জন্য নিয়ে আসছি, ওই সময়কালটা হচ্ছে কি, আমরা স্টুডেন্টরা কখন তাদের ডিগ্রি কমপ্লিট করছিল, নাকি তারা কখন হচ্ছে তাদের হাই গ্রেড অ্যাচিভ করছিল, ওইটাকে আমরা মেনশন করতেছি। তো এখানে একটু কনফিউশন চলে আসে। তো যেহেতু উইথ হাই গ্রেডস, যেটা এখানে তাদের ডিগ্রিটা কমপ্লিট করছে উইথ হাই গ্রেডস, তো এটা কিন্তু ওইটার সাথে কানেক্টেড। তো ওইটার প্লেসমেন্টটা কি, ওইটার প্লেসমেন্টটা ওইটার সাথে যদি হইতো, দেন ওইটা যদি পরে হইতো, তাহলে আমাদের যেটা মিন করতেছিলাম ওইটার আর একটু ক্লিয়ার হইতো। The chart shows the percentage of students who completed their degrees with high grades in 2023. এভাবে বললে ওইটা একটু ক্লিয়ার হইতো। এখানে যেহেতু আমরা ওইটাকে আমরা শেষের দিকে নিচ্ছি, সালটাকে আমরা শুরুর দিকে নিয়ে আসছি, তখন একটু কনফিউশন চলে আসে যে ওকে, এই যে 2023 সাল, এইটা কি ওই যে ডিগ্রি কমপ্লিট করছিল যখন ওইটার সাল, নাকি যখন তারা হাই গ্রেড পাইছিল ওইটার সাল। সো এতটুকু কনফিউশন চলে আসে, যেহেতু হচ্ছে আমরা বুঝাতে চাচ্ছি যে হাই গ্রেড যেটা, উইথ হাই গ্রেডস এই অংশটা হচ্ছে আমার কার সাথে, কমপ্লিটেড দ্যাট ডিগ্রিজ ওইটার সাথে রিলেটেড। দ্যাটস হয় ওইটাকে আমরা নিব কিভাবে, ওইটাকে ওইটার পাশাপাশি নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা যদি এইটাকে, এই যে প্লেসিং, ওই যে উইথ হাই গ্রেডস ওইটার প্লেসমেন্টটাকে আমরা নিয়ে আসবো কোথায়, যেখানে তার যে কমপ্লিটেড দেয়ার ডিগ্রিজ ওইটার পাশে ওইটার হওয়ার কথা, ওইখানে নিয়ে আসবো। তো ওইটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হতে পারবো।
The chart shows the percentage of students who completed their degrees with, এখানে আমরা এখানে নিয়ে আসি, with high grades in 2023. সো এখানে আমরা কি করছি, এই যে অংশটা, এই অংশটাকে আমরা প্লেসমেন্টটা চেঞ্জ করছি উইথ হাই গ্রেডস যেটা। সো তখন এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন যেটা আমরা বুঝাতে চাচ্ছি যে দ্য চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু কমপ্লিটেড দেয়ার ডিগ্রিজ উইথ হাই গ্রেডস। দ্যাট মিনস এইটার সাথে কানেক্টেড। সো ওইটা হচ্ছে প্লেসমেন্টটা ওইটার পাশাপাশি হবে। তখন বোঝা যাচ্ছে যে ওকে, যারা স্টুডেন্ট তাদের ডিগ্রি কমপ্লিট করছিল হাই গ্রেডের সাথে, তাদের নাম্বারটা এখানে শো করতেছে যে 2023 সালের। ওইটার হচ্ছে ইনফরমেশনটা কি ক্লিয়ার হয়েছে। বাট আমরা আগে যে সেন্টেন্সটা নিয়ে আসছিলাম ওইখানে কিন্তু ক্লিয়ার ছিল না। এখানে যে সালটা ছিল ওইটা হচ্ছে তারা কখন তাদের ডিগ্রিটা কমপ্লিট করছিল ওইটার সাল, নাকি তারা কখন হাই গ্রেড পাইছিল ওইটার সাল, ওইটা আনক্লিয়ার ছিল। তো ওইটাকে হচ্ছে আমরা প্লেসমেন্টটা ঠিক করে দিব, যেইটাকে ডেসক্রাইব করতেছে ওইটার পাশাপাশি নিয়ে আসবো, তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি এভাবে, যে টু সেভ টাইম দ্য essay essay was to save time the essay was written quickly to save time the essay was written quickly by the student. এখানে একটা এক্সাম্পল নিয়েছি আমরা একটা, to save time the essay was written quickly by the student. এখানে হচ্ছে আমরা কি মিসপ্লেসমেন্ট করছি, এখানে হচ্ছে আমরা এটা বোঝাতে চাইছিলাম যে সময়টা বাঁচানোর জন্য ওই স্টুডেন্টটা কি করছে, এসেটা তাড়াতাড়ি লিখে ফেলছিল। তো আমি কি বলতে চাচ্ছি যে সময় বাঁচানোর জন্য হচ্ছে স্টুডেন্ট যে এসে লেখার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি লিখে ফেলছিল কুইকলি। এখানে আমি যেভাবে বলছি ওইটা কি আমি যেটা মিন করছি ওইটার পাশাপাশি হচ্ছে এটা হয়ে গেছে এভাবে যে টু সেভ টাইম দ্য এসে ওয়াজ রিটেন কুইকলি বাই দ্য স্টুডেন্ট। তখন এইটা বোঝা যাচ্ছে যে এসে যেটা ওইটা নিজে চাচ্ছে যে সময় বাঁচাতে, কারণ এটাই হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার প্যাসিভে নিয়ে আসছি। তো দ্যাট মিনস এখানে এটা হচ্ছে এই সেন্টেন্সের মূল, অর্থাৎ এসে। এসে ওয়াজ রিটেন কুইকলি বাই দ্য স্টুডেন্ট। তো সময় বাঁচানোর জন্য এসেটা হচ্ছে কুইকলি স্টুডেন্টের মাধ্যমে লেখা হয়েছে। সময় কে বাঁচাতে চাচ্ছে, এটা কি বুঝাইছে এখানে, এখানে বুঝাতে চাচ্ছে যে সময় মানে এসেটা চাইতেছে সময় বাঁচাতে, বাট এটাকে আমরা মিন করতেছি, যে স্টুডেন্টটা সময় বাঁচাতে চাচ্ছে। তখন ওইটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে এভাবে, যে টু সেভ টাইমটাকে আমরা, যেহেতু স্টুডেন্টটা চাচ্ছে সময় বাঁচাতে, সো ওইটার কাছাকাছি আমি এই যে টু সেভ টাইম ওইটার প্লেসমেন্ট হবে। তার মানে কি ওইটা সাবজেক্ট হিসাবে আসবে। দ্যাটস হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে আমরা একটু চেঞ্জ করে দিব এভাবে, যে টু সেভ টাইম এখানে আমরা বললাম দ্য স্টুডেন্ট, টু সেভ টাইম দ্য স্টুডেন্ট কুইকলি wrote the essay. এখন বোঝা যাচ্ছে যে সময় বাঁচানোর জন্য ওই স্টুডেন্টটাই হচ্ছে সময় বাঁচাতে চাচ্ছিল, তাই হচ্ছে সে কি করছে এসেটা খুব তাড়াতাড়ি লিখে ফেলছে। বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ওই এসেটা হচ্ছে কি সময় বাঁচাতে চাচ্ছে, এটা একটা কনফিউশন চলে আসছে এখানে। যে যেটাকে মডিফাই করে টু সেভ টাইম, এটা কাকে মডিফাই করে, এটা হচ্ছে স্টুডেন্টকে, অর্থাৎ স্টুডেন্ট মডিফাই, মানে স্টুডেন্টটা হচ্ছে সময় বাঁচাতে চাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে ওইটার পাশাপাশি বসবে। আমরা এখানে যে ইনফরমেশনটা ছিল, আমরা যেটা বুঝাতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে আনক্লিয়ার ছিল। এখানে আমরা যেভাবে লিখছি প্লেসমেন্ট, ওইটা হচ্ছে একটু আমাদের যে ইনফরমেশনটা আমরা আনতে চাচ্ছি ওইটা ক্লিয়ার আছে, মিনিং যেটা আমরা আর কি। সো মডিফায়ার প্লেসমেন্ট রিলেটেড আমরা যে এক্সাম্পল গুলো নিয়ে আসছি, এটার সচরাচর একটা স্যাম্পল এক্সাম্পল। আপনারা যখন বসাবেন, আপনারা যে অতিরিক্ত ইনফরমেশন একটা ফ্রেজ বা যেটাই নিয়ে আসেন না কেন, কাকে ডিসক্রাইব করার জন্য নিয়ে আসতে চাচ্ছেন ওইটা আপনাকে বুঝতে হবে, দেন ওইটার সাথে আপনাকে ওইটাকে প্লেসমেন্ট করতে হবে। সো ওই অনুযায়ী হচ্ছে আপনি প্লেসমেন্টই করতে পারবেন। যদি আপনি বুঝতে চাচ্ছেন একটা, বাট প্লেসমেন্টটা আপনি হচ্ছে ভুল করে ফেলছেন, তখন কিন্তু এটার মিনিংটা
আনক্লিয়ার হয়ে যাবে, তো এক্সামিনার হচ্ছে কনফিউশনে পড়ে যাবে। ওভারঅল হচ্ছে মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার নিয়ে আমরা যে কথা বলতেছিলাম যে মিসপ্লেসড মডিফায়ার কি, ওইটার আমরা কিছু এক্সাম্পল দেখলাম। তো ওইটা হচ্ছে কোনো মানে বুঝতে পারছেন কিনা, যেহেতু একটু আমরা হচ্ছে কিছু অ্যাডভান্সড পার্ট নিয়ে আলোচনা করতেছি, তো অনেকে নাও বুঝতে পারে। তো এখানে কি কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে হচ্ছে আমাকে একটু বলবেন। ঠিকঠাক মতো কি বুঝতে পারছেন কিনা এতটুকু পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন যেহেতু, এখন হচ্ছে আমরা এই পার্টটা আর একটু রিক্যাপ করব, যে এটা কিভাবে আপনি এটা অ্যাভয়েড করবেন যাতে মিসপ্লেসড আহ রুকসানা আপু কি কাজে লাগাতে পারবেন অবশ্যই আপনি যদি প্র্যাকটিস করেন। কারণ হচ্ছে আপনি যখন লিখবেন, আপনি তো একটা বড় সেন্টেন্স যখন লিখবেন, কমপ্লেক্স সেন্টেন্স, আপনাকে তো অবশ্যই একটা সাপোজ নাউন বা ভার্ব সম্পর্কে কিছু অতিরিক্ত ইনফরমেশন আনতে হবে। এখন আপনি ফার্স্ট অফ অল ডিসাইড করবেন যে আপনি এই যে ইনফরমেশনটা, এক্সট্রা ইনফরমেশনটা আনছেন, ওটা কার সম্পর্কে, কাকে বোঝানোর জন্য আনতেছেন। যদি মনে করেন ওকে আমি নাউন সম্পর্কে বোঝানোর জন্য আনছি, তো নাউনের পাশাপাশি রাখবেন, প্লেসমেন্ট হবে নাউনের পাশে। যদি হচ্ছে বার্বকে মডিফাই করার জন্য নিয়ে আসেন, বার্বের পাশাপাশি নিয়ে আসবেন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই ইনফরমেশনটা কার জন্য আনতেছেন, কার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন এড করার জন্য আনছেন। সো ওইটার পাশাপাশি হচ্ছে ওইটাকে আপনাকে প্লেসমেন্ট করতে হবে। যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন, টাস্ক 1 লিখবেন, টাস্ক 2 লিখবেন, তখন হচ্ছে আপনি ওইগুলো অ্যাপ্লাই করবেন, ওইগুলা রিভিউ করবেন। যখন লিখবেন, লেখা শেষে আপনি যখন ওইটা রিভিউ নিবেন, ফিডব্যাক পাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করছেন। সো এগুলো কাজে লাগাতে পারবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই। এখন হচ্ছে আমরা ওই মডিফায়ার গুলা আমরা যদি অ্যাভয়েড করতে চাই, আমাদেরকে কি করতে হবে, যেটা বললাম, যে আমি যেইটা সম্পর্কে ডেসক্রাইব করতে চাচ্ছি ওইটার পাশাপাশি রাখবো। যে মডিফায়ারই আনি না কেন, ওইটাকে ওইটার পাশাপাশি আনবো আমি। এখানে আমি বলে দিই, প্রত্যেকটা হচ্ছে আমি যখন লিখবো মডিফায়ার, ওই মডিফায়ারটা আমি কাকে মেনশন করার জন্য আনতেছি, ওইটা হচ্ছে আমাকে বুঝতে হবে। দেন ওই অনুযায়ী আমাকে কি করতে হবে, প্লেস দা মডিফায়ার, place the modifier as close as possible to the word it is intended intended to describe. এখানে আমি কি মেনশন করছি, যে place the modifier as close as possible to the word, কার সাথে মানে পাশাপাশি রাখার জন্য বলছি, যেটা যাকে মডিফাই করার জন্য ইট ইজ ইন্টেন্টেড টু ডিসক্রাইব, অর্থাৎ দা ওয়ার্ড ইট ইজ ইন্টেন্টেড টু ডিসক্রাইব, অর্থাৎ যে ওয়ার্ডকে আমি ডিসক্রাইব করার জন্য ওই মডিফায়ারটা আনতেছি, ওইটার পাশাপাশি আমাকে রাখতে হবে as close as possible. So place the modifier as close as possible to the word it it is intended to describe. ওকে, এখানে হচ্ছে আপনি এগুলা জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে হচ্ছে কি করবেন, প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করে প্র্যাকটিস করলে হচ্ছে আপনি ঠিকঠাক মতো বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এগুলা কেন ভুল করতে, মানে কিভাবে ওইটাকে আমি আইডেন্টিফাই করবো, কিভাবে কারেক্ট করব। দেন হচ্ছে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি হচ্ছে আজকে বুঝতেছেন, আজকে যে এখন হচ্ছে ধরেন নতুন একটা জিনিস শিখছেন, আজকেই যে অ্যাপ্লাই করলে হয়ে যাবে এমন না, ওইটাকে আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমে নিয়ে আসতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে আমরা শুরুর দিকে নিয়ে আসছিলাম। এখানে যে মিসপ্লেসড মডিফায়ার আমরা একটা মেনশন করছিলাম, একটা আমি বলছিলাম কি, যে প্যারালেলিজম এরর্স, ওইটা কি, ওইটা নিয়ে আমরা হচ্ছে এখন ডেসক্রাইব করব বিস্তারিত। সো ওইটা হচ্ছে আমরা এখানে লিখি আগে। ওকে, প্যারালেলিজম এরর্স। সো এটার মানে আমি একটু আগে বলছিলাম, একটা বেসিক আইডিয়া দিছিলাম যে এইটা হচ্ছে মূলত সমান্তরালতা বলে, মানে প্যারালেলিজম অর্থ হচ্ছে সমান্তরালতা, মানে কনসিস্টেন্সি যেটা আমরা বলি আর কি। আপনি যখন একটা গ্রামার, একটা সেন্টেন্স লিখতেছেন, একটা স্ট্রাকচার ফলো করে লিখতেছেন, ওই
ধরেন একটা সেন্টেন্সের মধ্যে আপনি একটা স্ট্রাকচার নিয়ে আসছেন, এখন ওইটার মধ্যে আপনি হচ্ছে আরেকটা স্ট্রাকচার, ডিফারেন্ট একটা স্ট্রাকচার ওইটাতে এড করে ফেলছেন, তখন হচ্ছে ওইটা আনক্লিয়ার হয়ে যাবে, ওইটা ঠিকঠাক মতো কি করতে পারবে না, অর্থটা প্রকাশ করতে পারতেছে না বা পারবে না। তো ওই যে ভুলটা হয় ওইটাই মূলত হচ্ছে কি প্যারালেলিজম এরর্স। এটা কিছু অ্যাডভান্সড পার্ট গ্রামারের, ওইটা কিন্তু মিস্টেক হয় বিদায় হচ্ছে আমি ওইটা দেখাচ্ছি। তো অনেকের কাছে নামটা একটু অ্যাডভান্স মনে হতে পারে বা এই পার্ট যে জিনিসটা আমরা বলতেছি, বাট আপনি নতুন কিছু শিখলে হচ্ছে প্রথম থেকে একটু ডিফারেন্ট লাগবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার জন্য তখন ওইটা ইজি হয়ে যাবে। তো একটু শুরু থেকে হয়তো আপনি নাও বুঝতে পারেন, বাট ট্রাই করবেন রিপিট করার জন্য, প্র্যাকটিস করার জন্য, ইজি হয়ে যাবে। তো প্যারালেলিজম যেটা আমি বলি ওইটা আমরা কি বলছি, যে একটা স্ট্রাকচার, একটা সেন্টেন্সের মধ্যে যে একটা স্ট্রাকচার, ওইটাকে আমরা কি করি, মেনটেন করার জন্য, ওইটাকে কনসিস্টেন্ট রাখার জন্য আমরা প্যারালেলিজম বা ওই পার্টটা ইনক্লুড করি, মানে সেম স্ট্রাকচারে আমরা একটা সেন্টেন্স লিখবো। যখন হচ্ছে আমরা কি করব, একটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্ট কোনো একটা স্ট্রাকচার নিয়ে আসবো, তখন হচ্ছে এই ভুলটা হবে। তো এখন আমরা কিভাবে ওইটা ভুল হয়, কেন হয়, ওইটা আমরা একটু মেনশন করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল প্যারালেলিজম মানে কি, মানে কি ওইটা হচ্ছে আমি লিখে দিই, যে প্যারালেলিজম, 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 এটা আমি এখানে লিখে দিই, wait. refers refers to maintaining consistent grammatical structures within a sentence, within a sentence। অর্থাৎ প্যারালেলিজম মানে কি, প্যারালেলিজম মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যেটা বলছি যে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওইটা হচ্ছে মেইনটেইন কনসিস্টেন্ট মানে ধারাবাহিক, ওইটা মেইনটেইন করবে, ওইটার জন্য হচ্ছে আমরা প্যারালেলিজম যে পার্ট ওইটা শিখতে হয়। কিন্তু যখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা কি করব, ডিফারেন্ট, মানে একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার এড করে নিব, তখন হচ্ছে ওই ভুলটা হয়। এখন এটা কেন হতে পারে, রিজন কি, কারণগুলো কি, কারণগুলো আমরা হচ্ছে এখন একটু দেখি। কারণ হচ্ছে মূলত আমরা হচ্ছে অনেক সময় কি করি, আমি একটু আগে বলছিলাম যে যখন আমরা কোনো একটা জিরান নিয়ে, সাপোজ আমি একটা সেন্টেন্স লিখতেছি, সো আমি জিরান নিয়ে লিখতেছি, এখন হচ্ছে আমি জিরানের পাশাপাশি ওইটাতে আমি একটা ইনফিনিটিভও মিক্স করে ফেলছি। সো ওইটাতে কি কিন্তু কি হবে, ওইটা প্রবলেমটা হবে। তারপর হচ্ছে ধরেন আমি একটা সেন্টেন্সকে মানে কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য ওভারলোড করে ফেলতেছি। ওভারলোড করা মানে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, একটা সেন্টেন্সে আমি একটা ইনফরমেশন আনছি, আরেকটা ইনফরমেশন আনছি, আরেকটা ইনফরমেশন আনছি। সো আমাকে আমি আমি জানি যে হচ্ছে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলে আমার মার্কটা বেশি হবে, ওইটা হবে, ওইটা হবে, বাট ওইটার জন্য আমি ফোর্স করে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতেছি। তখন কি হয়, তখন হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারের মধ্যে একটা ভেরিয়েশন মানে ডিফারেন্স যেটা আছে ওইটা চলে আসে। তখন ওইটা হচ্ছে ঠিকঠাক মতো যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা মেনটেন না করা হয়, তখন হচ্ছে ওই ভুলটা হতে পারে। তো প্রথমত যে আমি যে রিজনটা বললাম ওইটা হচ্ছে যে ইনকনসিস্টেন্ট ফর্ম, যেটা ইনকনসিস্টেন্ট ফর্ম অর্থাৎ অধারাবাহিক। আপনি একটা আনছেন জিরান্ড, একটা আবার টু ইনফিনিটিভ, একটা জিরান্ড। সো ওইটা ধরেন আপনি জিরান্ড আনতেছেন, দুইটা এক্সাম্পল দিচ্ছেন, দুইটাই হচ্ছে জিরান্ডের মাধ্যমে আসবে। যখন আপনি হচ্ছে ইনফিনিটিভে আনছেন, দুইটাই হচ্ছে ইনফিনিটিভে আনবে। বাট আপনি একটা জিরান্ড আনছেন, একটা ইনফিনিটিভ। জিরান্ড কি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, নাউন হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ওইটা হচ্ছে ইনজিরান্ড। তো ওইগুলো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো তাহলে আরো ক্লিয়ার হবে। ইনকনসিস্টেন্ট ফর্মের কারণে হচ্ছে মূলত এই ভুলটা হয়, প্যারালেলিজম ভুল যেটা হয় মূলত এটাকে আমরা বলবো যে মিক্সিং, মিক্সিং কি, মিক্সিং জিরান্স, মিক্সিং জিরান্স বা ইনফিনিটিভস, ইনফিনিটিভস ওইগুলোর কারণে ভুল হতে পারে। অথবা আপনার হচ্ছে ভার্বের ক্ষেত্রেও অনেক সময় ভেরিয়েশন এর ক্ষেত্রে হতে পারে।
আমরা এক্সাম্পল দেখবো। এরপরে যে ভুলটা হয় নর্মালি আমি একটু আগে বলছিলাম যে কমপ্লিকেশন, ওভার কমপ্লিকেশন। আপনি অতিরিক্ত এক্সট্রা ইনফরমেশন আনার ক্ষেত্রে গিয়ে এইটা আপনি ভুল করতে পারেন। যেমন যেমন আপনি হচ্ছে এক্সট্রা অনেক ইনফরমেশন আনতেছেন, বাট আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা মেনটেন করতে পারতেছেন না, কনসিস্টেন্সি রাখতে পারতেছেন না গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে, তখন হচ্ছে এই ভুলটা হতে পারে। তো ওভারলোডিং, ওভারলোডিং, ওভারলোডিং এ সেন্টেন্স, overloading a sentence with varied grammatical structures. এখানে আমি যে জিনিসটা বলছি যে ওভার কমপ্লিকেশন মানে অতিরিক্ত ইনফরমেশন আনার ক্ষেত্রে কি আপনি স্ট্রাকচারটা মেনটেন করতে পারেন না, ওইটা হচ্ছে সমস্যা। তো ওইটা করা যাবে না। আপনি যখন অতিরিক্ত ইনফরমেশন আনবেন আপনাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলোর মধ্যে হচ্ছে কনসিস্টেন্সি যেটা আছে ওইটা রাখতে হবে। তারপর আর কি হয়, তারপর হচ্ছে আপনি যখন এই যে আমরা যে কনজাংশন যেগুলো আছে কনজাংশনের ক্ষেত্রেও, কনজাংশন গুলো আনার ক্ষেত্রেও অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়। কারণ আমরা হচ্ছে ধরেন ঠিকঠাক মতো কনজাংশনের রুলস জানি না। যেমন হচ্ছে আপনি এন্ড বসানোর ক্ষেত্রে বা ওর বসানোর ক্ষেত্রে বা দেন বসানোর ক্ষেত্রে ওইটার রিলেটেড কনসিস্টেন্ট ওইটা বসানোর ক্ষেত্রে গিয়ে আমি স্ট্রাকচারটা কি করি, চেঞ্জ করে ফেলি অনেক সময়। তো এখানে আমি যদি বলি যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং conjunction rules, conjunction rules, okay. সো মিসআন্ডারস্ট্যান্ডিং কনজাংশন রুলস যেটা বললাম, এটা হচ্ছে কনজাংশন মানে কি, এই যে আমরা ওয়ার্ড গুলা আনি এক্সট্রা, যেগুলো হচ্ছে কি করে আমাদের একটা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত মানে লিঙ্ক করার ক্ষেত্রে, একটা সেন্টেন্সের একটা অংশের সাথে আরেকটা অংশ যখন আমরা লিঙ্ক করব, বা একটা সেন্টেন্সের একটা অংশের সাথে আরেকটা অংশ লিঙ্ক করব, তখন আমাদের যে ওয়ার্ড আনতে হয় ওইটা হচ্ছে কনজাংশন। যেমন এন্ড, অর, দেন, ওইগুলা। এক্ষেত্রে এগুলো আমরা যখন বসাই তখন হচ্ছে কি করি আমরা, যে সাপোজ আমি এন্ড বসাইছি বা ওর বসাইছি, এটা তো হচ্ছে এর আগে একটা অংশ থাকে, একটা পরে একটা অংশ থাকে। তখন হচ্ছে আগের অংশের যে স্ট্রাকচার আর পরের অংশের যে স্ট্রাকচার, ওই দুইটার মধ্যে আমি ধারাবাহিকতা রাখতে পারি না। তো ওইটা হচ্ছে একটা রিজন হতে পারে এটার ভুলের ক্ষেত্রে। তো এটা আমি যদি বলি ভাবে যে নট অ্যালাইনিং সেন্টেন্স, নট অ্যালাইনিং মানে হচ্ছে মেনটেন করা কি কনসিস্টেন্সি, যেটা স্ট্রাকচারস, not aligning structures on either side of conjunctions, conjunctions, okay. conjunction আমি যদি একটা এক্সাম্পল বলি লাইক কি হতে পারে, যেমন আমি বললাম এন্ড অথবা কি অর, আর বাকি মানে কনজাংশন যেগুলো যেগুলো আসে আর কি সবগুলোর ক্ষেত্রে মূলত। তারপর হচ্ছে ধরেন দেন, এগুলা বা এই আরো অনেক কিছু যেগুলো আছে এগুলা, অলদো দো, এগুলা। সো এক্ষেত্রে আমাদের যেমন আমি একটা সেন্টেন্স এভাবে যদি লিখি যে আপনি একটা এন্ড অর বাট ওইগুলা দিয়ে দিচ্ছেন, বাট আগের একটা অংশ যেটা পরের অংশ যেটা, ওইটার স্ট্রাকচারের মধ্যে ভেরিয়েশন চলে আসছে, তখন হচ্ছে এইটা ভুল হবে। আপনার গ্রামাটিক্যাল একটা সেন্টেন্সের মধ্যে আমরা যে বিষয়টা, একটা সেন্টেন্সের মধ্যে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওইটা মেনটেন করতে পারিনি, ওইটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তখন এই ভুলটা হবে। ফার্স্ট অফ অল আমরা প্যারালেলিজম মানে কি, ওইটা কেন হয় ওইগুলো বোঝার চেষ্টা করছি। আমরা এখানে হচ্ছে এক্সাম্পল দেখবো, তাহলে হচ্ছে এটা কি হবে এটা আমরা ক্লিয়ার হব। শুরুর দিকে এগুলো হয়তো বা একটু কঠিন লাগতে পারে, বাট আশা করি এক্সাম্পল দেখলে এগুলো ক্লিয়ার হবে। আমরা এখানে এক্সাম্পল নিয়ে আসি, এক্সাম্পলস। আচ্ছা এক্সাম্পল এখানে ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল আনি, ওয়েট। এক্সাম্পল ধরেন আমি বললাম যে she enjoys, so she enjoys কি দেখা যায় dancing, she enjoys dancing, comma, to sing, তারপর কি, তারপর হচ্ছে ধরেন and reading, ওকে। এই যে সেন্টেন্সটা আমি নিলাম, she enjoys dancing, to sing and reading, এখানে ভুলটা কি? এখানে ভুল হচ্ছে আমরা একটা সেন্টেন্স নিয়েছি, একটা সেন্টেন্সের মধ্যে আমি
সে এনজয় করে, কি এনজয় করে, সে ডান্সিং এনজয় করে, রিডিং এনজয় করে, ওই সামথিং বলতেছি। সো এখানে আমি দেখতেছি যে ডান্সিং, সে এনজয়স ডান্সিং, এটাকে আমি কি জিরান্ড ফর্মে নিয়ে আসছি। জিরান্ড মানে ডান্স, মানে কি নৃত্য করা। যখন আমি ডান্স বলবো তখন হচ্ছে এটা ভার্ব হিসেবে আসছে। আর ডান্সিং যখন বলতেছি তখন এটা হচ্ছে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করছি, জিরান্ড ফর্মে নিয়ে আসছি। তো এখন হচ্ছে এইটা আমি জিরান্ডে আনছি, এইটাও আমি আনছি জিরান্ডে আইএনজি যুক্ত করে। বাট মাঝখানের যে অংশটা ওইটা আমি কি ইনফিনিটিভ, ওটা টু যুক্ত একটা নিয়ে আসছি। তো এটা কি কনসিস্টেন্সি মেনটেন হয়েছে? ওইটা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন হয় নাই। ওইটা আমি একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার এড করে ফেলছি। তো ওইটা হচ্ছে প্যারালেল, আমি যে বলছি আগে প্যারালেলিজম এরর, ওইটা হচ্ছে এইটাই, এই ভুলটা। ওইটাকে যদি আমি ঠিক করতে চাই, কিভাবে লিখবো? ওইটা আমি লিখবো কিভাবে, একই ফর্মে লিখবো, সবটি কি একই ফর্মে লিখবো। আমি এভাবে বলবো ওইটাকে যে she enjoys dancing, এটাকে টু সিং না বলে এটাকে আমি জিরান ফর্মে নিয়ে আসবো। এটাকে কি করব, জিরান ফর্মে নিয়ে আসবো। Wait. she enjoys dancing, singing and reading। অর্থাৎ আপনাকে যে একটা সেন্টেন্সের মধ্যে আপনাকে যে স্ট্রাকচার ফলো করবেন ওইটা হচ্ছে কনসিস্টেন্সি রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। আপনি একটা নিয়ে আসছেন একভাবে, আরেকটা নিয়ে আসছেন আরেকভাবে, ওইটা হচ্ছে সেন্টেন্সটা ঠিকঠাক মতো হবে না, ওইটা ভুল হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে এই যে প্যারালেলিজম এরর যেটা ওইটা সম্পর্কে জানা উচিত, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা হবে না। শি এনজয়স ডান্সিং, সিঙ্গিং এন্ড রিডিং, এটা হচ্ছে এখানে আমাদের ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার ভার্সন। আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কি গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার ওইটা কি, কনসিস্টেন্সি যেটা ওইটা আমাদেরকে রাখতে হবে কিসের মধ্যে, একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার সবগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি রাখতে হবে। এখানে আমরা যে জিরান, এখানে জিরান ছিল, এখানে ইনফিনিটিভ ছিল, এখানে জিরান ছিল, বাট ওইটাকে আমাদেরকে কি করতে হবে, সবগুলাই জিরান রাখতে হবে, যেহেতু আমরা ওইগুলো জিরানটা লিখতেছি। আমি সবগুলা আইএনজি ফর্ম অর্থাৎ জিরান ফর্মে নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছেন প্যারালেলিজম এরর কি। এটা দেখে হয়তো বা আগে যখন আমরা এক্সাম্পল দেখি নাই তখন হয়তো একটু কনফিউজিং ছিল আপনাদের জন্য এটা, বাট এখন হচ্ছে আশা করি এই এক্সাম্পল দেখার পর ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখানে যদি এখানে বলি যে হি ইজ নট অনলি, হি ইজ নট অনলি হার্ডওয়ার্কিং, হি ইজ নট অনলি হার্ডওয়ার্কিং বাট অলসো হি ইজ ইন্টেলিজেন্ট, বাট অলসো হি ইজ কি intelligent. He is not only hardworking, but also he is intelligent. তো এখানে আমরা যে স্ট্রাকচারটা ইউজ করছি এটা হচ্ছে নট অনলি বাট অলসো, ওইটার একটা স্ট্রাকচার আমরা কি করছি, আনছি। সো এখানে যে আমরা নট অনলি, যে হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং এটা বলছি, বাট অলসোর পরে আমরা আবার কি করছি, এই যে হি ইজ ওইগুলো আবার নিয়ে আসছি। বাট ওইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার যে কনসিস্টেন্সি ওইটা মেনটেন করে নাই। কারণ হচ্ছে আমরা স্ট্রাকচার নট অনলির পরে যেভাবে হবে বাট অলসোর পরে হচ্ছে সেম ওয়েতে হয়। সো এখানে আমরা নট অনলি হার্ড ওয়ার্কিং বলছি, এখানে কি নট অনলির পরে আমি কোনো হি ইজ এগুলো আনছি, এগুলো আনি নাই। এখানেও সেম, কি হবে না, বাট অলসোর পর এই যে আবার হি ইজ এগুলা প্রয়োজন নাই। আমি যদি বলি আমি তো এই সেন্টেন্সটি তার সম্পর্কেই বলতেছি তাই না, হি ইজ সম্পর্কে, দ্যাটস ওয়াই এখানে অতিরিক্ত এগুলো আনার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে নট অনলি বাট অলসো যেটা আছে ওইটার স্ট্রাকচার মেনটেন করে নাই। যেহেতু স্ট্রাকচার মেনটেন করে নাই, কনসিস্টেন্সি রাখে নাই, এই সেন্টেন্সটা কিন্তু হবে না। তখন আমাকে এই যে হি ইজ কি করতে হবে, হি ইজটা আমাকে কেটে দিতে হবে। আমি বলবো কি, কোথায় গেল, হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো কি ইন্টেলিজেন্ট, হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো ইন্টেলিজেন্ট। এভাবে যখন আমরা লিখবো তখন হচ্ছে এই যে আমার নট অনলি বাট অলসো যে একটা স্ট্রাকচারের যে কনসিস্টেন্সি আছে ওইটা মেনটেন হয়েছে। তো ওইটা আমি হচ্ছে এটার আনক্লিয়ার ভার্সনটা রেখে দেন ওইটা রাখি, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, তো এইটা ছিল আগে।
এখন আমি এটা লিখলাম, হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো ইন্টেলিজেন্ট। সো ওইটা ছিল আমার আনক্লিয়ার ভার্সন, যেটা আনক্লিয়ার ছিল, এটা হচ্ছে আমার ক্লিয়ার হয়েছে। এখানে কি বলছিল, এখানে হচ্ছে আমার যে প্যারালেলিজম এরর, যেটা প্যারালেলিজম ভুল যেটা, ওইটা হয়েছে, কারণ এখানে আমার স্ট্রাকচারের মধ্যে কনসিস্টেন্সি ছিল না। এখানেও কিন্তু সেম হইতে, একটা স্ট্রাকচারের মধ্যে সেম হইতে আমরা লিখি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ভুল হয়েছে। তো আমরা আশা করি ওইটা হচ্ছে ঠিকঠাক মতো বুঝতে পারছি যে প্যারালেলিজম এরর যেটা, ওইটা কি। সো এতটুকু পর্যন্ত কি মানে প্যারালেলিজম এরর ওইটা কি বুঝতে পারছি, বা ওইটার এক্সাম্পলটা আমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা একটু জানাবেন আমাকে কাইন্ডলি। সো এতটুকু পর্যন্ত কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটার একটা রাইটিং পার্সপেক্টিভে একটা হচ্ছে এক্সাম্পল নিয়ে আসি, তাহলে এটা ক্লিয়ার হবে। আমরা রাইটিং পার্সপেক্টিভে আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, যে আমি এখানে বললাম ধরেন এভাবে যে people argue that people argue that governments should invest in healthcare, education, তারপর হচ্ছে কি, তারপর আমি বললাম যে and to improve infrastructure infrastructure infrastructure. People argue that governments should invest in healthcare, education, and to improve infrastructure. এখন হচ্ছে এখানে কি কোনো ভুল আছে কিনা ওইটা কি কেউ বলতে পারবেন এখানে? People argue that governments should invest in healthcare, education, and to improve infrastructure. এতটুকু কি কোনো ভুল আছে কিনা আমাকে কি কেউ বলতে পারবেন এখানে? এখানে দেখেন, people argue that governments should invest in healthcare, education, and to improve infrastructure. এখানে প্রথমত আমি বলছি যে people argue that governments should invest in, কোথায় ইনভেস্ট করা উচিত বলে আমি ইন পরে দুইটা নাউন বলছি, হেলথ কেয়ার, এডুকেশন, এগুলো নাউন আছে। বাট এন্ডের পরে নর্মালি আমি স্ট্রাকচার অনুযায়ী আমাকে কি হতে হবে, ওই অনুযায়ী হচ্ছে নাউনটাই হইতো। বাট আমি কি করছি, আমি হচ্ছে নাউন না বসে আমি ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত এখানে নিয়ে আসছি। সো ওইগুলো আমি যেভাবে লিখছি ওইটা কি আমি সেম ওয়েতে লিখছি, এটা কিন্তু সেম হয় নাই। এখানে হয়েছে সমস্যা, এখানে স্ট্রাকচারটা ভেরিয়েশন চলে আসছে, এখানে স্ট্রাকচারটা ঠিকঠাক মতো মেনটেন হয় নাই। এখানে যেহেতু আমি হেলথ কেয়ার, এডুকেশন এভাবে নাউন হিসেবে নিয়ে আসছি, এখানেও আমি সেম ওয়েতে ইনফ্রাস্ট্রাকচার যেটা ওইটা আমি কি করব নিয়ে আসবো, এখানে আমি টু যুক্ত করতে পারবো না। তখন আমি হচ্ছে এই স্ট্রাকচারটাকে আমি হচ্ছে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে লিখলে আমার এটা কারেক্ট হবে, এইটা আমি এখানে লিখে দেখাই। People argue that governments should invest in healthcare, education, and এখানে আমি এভাবে রাখবো ইনফ্রাস্ট্রাকচার, এভাবে লিখবো ইমপ্রুভ, সরি টুটাকে নেই, টু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট। এখন দেখেন, people argue that governments should invest in healthcare, education, and infrastructure improvement. So এইটা যে স্ট্রাকচারে আসছে নাউন, এইটা যে স্ট্রাকচারে আসছে, এইটাও সেম স্ট্রাকচারে আসছে, তখন এইটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট হবে। এটা গ্রামাটিক্যালি কারেক্ট না কেন, কারণ হচ্ছে এইটা আমি স্ট্রাকচার মেনটেন করি না, ওইটাতে আমি হেলথ কেয়ার, এডুকেশন নাউন হিসেবে আনছি, বাট ওইখানে আমি ইনফিনিটিভ এড করে ফেলছি টু যুক্ত করে। সো এটা কনসিস্টেন্সি মেনটেন করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে প্যারালেলিজম এরর যেটা ওইটা হইছে। দ্যাটস ওয়াই এগুলা হচ্ছে আমাদের করা যাবে না, এগুলা না করে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করব সম্পূর্ণ একটা সেন্টেন্সে, যেটা আমাদের ওভারঅল কি করবে, ওভারঅল যে রাইটিং এর যে কি ফ্লো যেটা আছে বা ক্ল্যারিটি যেটা আছে ওইটা এনশিওর করবে, যার কারণে হচ্ছে আমরা কি করব,
বেশি মার্ক পাবো। তো এখন হচ্ছে আপনারা এই যে এখানে বুঝতে পারছেন তো কোথায় ভুল হয়েছিল। এখানে হচ্ছে এই যে এখানে আমরা ভুল করছি, টু ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার, এই পার্টটা আমরা হচ্ছে ভুল করছিলাম, ডিফারেন্ট স্ট্রাকচারে নিয়ে আসছি। সো ওইটা হচ্ছে আমরা এখানে চেঞ্জ করছি, ওইটা ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট। সো এটা ছিল আনক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটু আইডিয়া নিব যেগুলো যাতে আমরা না করি ভুল। এই জন্য আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো, কোনো ধরনের তুলনা করব বা কোনো একটা আইটেম আনবো, তখন আমরা একটা যে গ্রামাটিক্যাল ফর্মে আনবো, বাকিগুলো সেম ফর্মে আনার চেষ্টা করব। যেমন ওইটা যদি আমি নাউন ফর্মে আনছি এভাবে, বাকি যেগুলো আনবো সবগুলো হচ্ছে এভাবে নাউন। এখানে তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে কোথায় ইনভেস্ট করা উচিত, তো আমি কয়েকটা নাম বলতেছি। সো একটা যেভাবে বলছি বাকি সবগুলো সেম হইতে বলবে। এবং একটা আমি যদি একভাবে বলি আর একটা আমি যদি আরেকভাবে বলি, তখন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ভেরিয়েশন চলে আসবে, যা হচ্ছে সমস্যা। তো আমাদের কি করতে হবে, সবগুলা সেম গ্রামাটিক্যাল ফর্মে রাখতে হবে। তারপর যে বিষয়টা করতে হবে, কনজাংশনের যে দুইটা সাইড আছে, কনজাংশনের দুইটা সাইডকে আমাদের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। এখানে আমি যদি লিখে দেই, ওয়েট, কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদের যে সেম গ্রামাটিক্যাল ফর্মে রাখতে হবে। কিপ অল আইটেমস, কিপ অল আইটেমস ইন দ্য সেম গ্রামাটিক্যাল ফর্ম। যে আমি যদি বলি এভাবে, কি বলা যায়, যে আমরা একটু আগে জিরান্টিভ ইনফিনিটিভ দেখছি, ওইটা যদি আমি একটা এক্সাম্পল দিই, যে সবগুলাই হচ্ছে জিরান্ডে আনতে হবে, জিরন্স, অথবা কি করতে হবে, অথবা সবগুলা ইনফিনিটিভে নিয়ে আসতে হবে। মানে দুইটা মিক্স করে আনা যাবে না, যে হয় জিরান যদি আনেন সবগুলা জিরান্ডে আনেন, অথবা যদি ইনফিনিটিভ আনেন সবগুলা কি করেন, ইনফিনিটিভে আনেন। তারপর হচ্ছে আরেকটা বলছিলাম যে কনজাংশন আনলে কনজাংশনের আগের অংশ, কনজাংশনের পরের অংশ, ওই দুইটা অংশ কি করতে হবে, দুইটার মধ্যে হচ্ছে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। ব্যালেন্স বোথ সাইড, ব্যালেন্স বোথ সাইডস of conjunctions with consistent structure, with consistent structures। তো এগুলাই হচ্ছে মূলত আমরা প্যারালেলিজম এরর যেটা, ওইটা যাতে না হয় ওইটার জন্য আমরা কি করতে পারি, এগুলো ফলো করতে পারি। দুইটা সাইড আমরা সেম রাখবো যখন আমরা কনজাংশন যুক্ত করবো, অর্থাৎ স্ট্রাকচারের কথা বলতেছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা সেম ওয়েতে রাখবো। আবার যখন হচ্ছে আমরা কোনো একটা আইটেম আনবো, লাইক এইভাবে আমরা উপরের যেটা দেখছি, যে এখানে হেলথ কেয়ার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট, ওইগুলা একটা যেভাবে নিয়ে আসবো ওইটা সব সেম ওয়েতে নিয়ে আসবো। একটা আমি আনলাম একভাবে আর একটা নিয়ে আসলাম আরেকভাবে, এভাবে হলে কনসিস্টেন্সি থাকবে না। সো প্যারালেলিজম এরর যেটা ওইটা হবে এখানে। সো এভাবে হচ্ছে আমরা ওইগুলাকে আইডেন্টিফাই করব, ওইগুলাকে আমরা হচ্ছে কি করব, ওইটাকে ইমপ্রুভ করব। আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা দুইটা ভালো করে বিস্তারিত জানার চেষ্টা করলাম, যে কি এখানে দুইটা মিসপ্লেসড মডিফায়ার কি, প্যারালেলিজম এরর যেটা ওইটা কি, ওইটা কিভাবে হয় আমরা এক্সাম্পল দেখলাম, ওইটা যাতে না করি ওইটার জন্য হচ্ছে আমরা দেখলাম যে ওইটা আমরা কিভাবে ওইগুলা করব না, কিভাবে ওইগুলাকে আমরা ঠিকভাবে লিখবো। সো দুইটা টপিক সম্পর্কে হচ্ছে আমাদেরকে ভালোভাবে বিস্তারিত আইডিয়া নিয়ে রাখতে হবে, কারণ এইগুলো আমরা রাইটিং লেখার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাস নিয়ে ওভারঅল কি কোনো কোয়েশ্চন আছে কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলেন, আমি আনসার করব। আর যদি না থাকে তাহলেও বলেন, ক্লাস শেষ করে দিব। সেকেন্ড এরর যেটা, ওইটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স আমরা যখন লিখবো, ওই সেন্টেন্সটাতে আমরা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আনবো,
ওইটা সেম স্ট্রাকচারটা ফলো করতে, ওইটাতে আমরা ধারাবাহিকতা রাখবো, কনসিস্টেন্সি রাখবো। ওইটাতে আমরা কি করতে পারবো না, একটা আনলাম একটা স্ট্রাকচারে আর একটা আনলাম আরেকটা স্ট্রাকচারে, এভাবে হলে ওইটা একটা মানে গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট হয়ে যাবে। ওইটাকে আমরা বলি প্যারালেলিজম এরর যেটা। তো মানে এটাকে সমান্তরালতা যেটা, এটা নাই বা ধারাবাহিকতা নাই, তো ওইটা ভুল। তো ওইটা আপনি অ্যাভয়েড করার জন্য আপনি একটা সেন্টেন্স যদি লিখেন একটা স্ট্রাকচারে, ওই স্ট্রাকচারে ফলো করে বাকি অংশগুলো লিখবেন। ধরেন কয়েকটা এক্সাম্পল নিয়ে আসছেন, ওই এক্সাম্পলে আপনি একটা আনছেন জিরান্ডে, তো বাকিগুলোও জিরান্ডে আনার চেষ্টা করবেন। অর্থাৎ জিরান মানে কি, এই যে বারবার সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হিসেবে আসে, এটাকে আমরা জিরান বলি। অথবা যদি ইনফিনিটিভে আনেন, টু যুক্ত করে যে ভার্বটা আসে, ওইটা যদি আনেন তাহলে বাকি সবগুলো ওইটাতে নেন। মানে যেটা ফলো করেন একটা ফলো করবেন। ভেরিয়েশন যদি স্ট্রাকচারের মধ্যে, মানে একটা সেন্টেন্সের কথা বলতেছি, একটা সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন আনবেন না গ্রামাটিক্যাল স্ট্রাকচারের। আপনি যখন ওভারঅল প্যারাগ্রাফ লিখবেন, ওভারঅল এসে লিখবেন, তখন তো অবশ্যই একটা সেন্টেন্স ওইটাতে যে লিখলেন ওইটাতে যে লিখলেন এটা আলাদা বিষয়। আমি যেটা বলছি, একটা সেন্টেন্সের ভিতর গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ভেরিয়েশন আনা যাবে না। ওইটা একটা যে ওয়েতে লিখবেন ওইটা হচ্ছে বাকিগুলো সেম ওয়েতে লিখবেন। মানে একটা সেন্টেন্সের ভিতরের ওয়ার্ড গুলার কথা বলতেছি, অংশের কথা বলতেছি। বুঝতে পারছেন? জি, আলী যাবু হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলা হচ্ছে ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর কি কোনো কনফিউশন বা কোনো কোয়েশন আছে কিনা থাকলে বলেন, হচ্ছে না হলে আমরা ক্লাস শেষ করে দেই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমি দেখবো যে যদি আর কোনো এরকম টপিক থাকে যেগুলা হচ্ছে এরকম মিস্টেক হয়ে থাকে, এরর হয়ে থাকে, তাহলে ট্রাই করবো এভাবে এরর এনালাইসিস করে ওই টপিক গুলো দেখিয়ে দেওয়ার জন্য। আর যদি দেখি যে মেজর কোনো এরকম ইস্যু আর নাই বাকি, তাহলে আমরা হচ্ছে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। মানে যেহেতু আমরা শেষের দিকে, আমরা হচ্ছে আজকে কত নম্বর ক্লাস করছি, 17 নম্বর ক্লাস করছি। তো আমরা ওভারঅল কিন্তু সবগুলাই কনসেপ্ট আমরা অলমোস্ট আলোচনা করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা শেষের দিকে যে রিভিউ করতেছি যে কোনো ভুল আছে কিনা। তো তারপর হচ্ছে কিছু টপিক মেবি আগে দেখানোর কথা ছিল, বাকি রইছিল। যে এমন একটা টপিক আমার মনে হয়েছে যে একটা ডিগ্রি দেখানোর কথা ছিল, ডিগ্রি দেখানো হয় নাই। ডিগ্রিটা আমি দেখাবো। এর পাশাপাশি যদি এই যে জিরান্ড আর ইনফিনিটিভ, এইটা কি আপনারা বুঝেন, বাইরে থেকে কোনো কনফিউশন আছে কিনা? যদি থাকে, কনফিউশন না থাকে তাহলে তো আর দেখানোর প্রয়োজন নাই। যদি থাকে তাহলে বলে রাখবেন, ওইটা নিয়েও আমি একটা মানে টপিক আলোচনা করে দিব, সমস্যা নাই যদি ওইটার প্রয়োজন পড়ে আপনাদের। তো ওভারঅল হচ্ছে এগুলা নিয়ে আলোচনা হবে, এরর অ্যানালাইসিস অথবা স্পেসিফিক যে কোনো টপিক যেগুলো বাদ পড়ছে, অথবা আমরা হচ্ছে রিভিউ করব ওভারঅল যেগুলা। তো সামনের দিকে, বুঝতে পারছেন? রিডিং হচ্ছে মূলত আমি বলি, রিডিং এর তো আমরা যে লাইভ ক্লাস গুলো ওইগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। এগুলা লাইভ ক্লাস হচ্ছে, সামনের দিকে আরো অনেক ক্লাস হবে এগুলা। সবসময় আমি যখন ফ্রি থাকবো এগুলা ক্লাস নিব, এটা প্রবলেম না। আর যখন ক্লাস নিব আমি হচ্ছে আপডেট দিয়ে রাখবো। আমি হচ্ছে শুক্রবার ছাড়া হচ্ছে বাকি যে দিনগুলো, ওইগুলাতে বেশিরভাগ সময় আমি হচ্ছে অন্যান্য যে ব্যাচের ক্লাস ওইগুলা নিয়ে বিজি থাকি, ওই সময় হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার সময় থাকে না। শুক্রবার যেহেতু অন্যান্য ক্লাসগুলো না থাকে, তখন হচ্ছে আমি কিছুটা সময় পাই। তখন আমি ট্রাই করি যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার যেদিন, ওই দিন হচ্ছে একটা লাইভ ক্লাস নেওয়ার জন্য। তো ওই লাইভ ক্লাসে হচ্ছে শুধুমাত্র যে রিডিং এমন না, রিডিং এর পাশাপাশি অন্যান্য যে টপিক ওইগুলো নিয়ে লাইভ ক্লাস নেই। তো এক এক দিন তো হচ্ছে এক একটা টপিক নিয়ে আলোচনা করতে হয়। যেমন আমি হচ্ছে লাস্ট যে শুক্রবারের লাইভ ক্লাস গুলো করছিলাম ওইটা হচ্ছে রিডিং এর ট্রু ফলস নন গিভেন এর ছিল। এর আগের যে লাইভ ক্লাস ছিল ওইটা ছিল লিস্ট অফ হেডিং নিয়ে। এর আগে একটা ক্লাস করছি আমি গ্যাপ ফিল নিয়ে রিডিং এর। এর আগে রাইটিং এর উপর একটা ক্লাস ছিল, রাইটিং এর ফরম্যাট যেটা হয়েছে ওইটার আমরা ডিটেলস আলোচনা করছিলাম। সো এক একটা লাইভ ক্লাস এক একটা টপিক নিয়ে আলোচনা করি। সামনের দিকে হচ্ছে যদি লাইভ ক্লাস নেই তাহলে হচ্ছে আমি আপডেট জানাবো গ্রুপে অবশ্যই। আর হচ্ছে গ্রুপে দেখেন, গ্রুপে আপডেট আমি হচ্ছে অনেক রিসোর্স দেওয়ার চেষ্টা করবো, ফ্রি রিসোর্স যখন যেটা আমি আনি ওইটা। এর পাশাপাশি হচ্ছে আপনারা যে ইউটিউবে আমার হচ্ছে পাস্ট যে ক্লাসগুলো আসছিল, যদি লাইভ ক্লাস দুই একটা আসছে আমার কাছে এখনো রেকর্ড করা আছে, বাট আমি আপলোড দিয়ে রাখতে পারি নাই সময়ের কারণে। যেমন লিস্ট অফ হেডিং এর ওইটা, আর হচ্ছে লিস্ট আরেকটা কি ট্রু ফলস এর ওইটা, ওইটা আমি আপলোড দিয়ে রাখবো সামনের দিকে। আর হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আপনি গেলে পাবেন আমার যে লাইভ ক্লাসগুলা লিঙ্ক, সো ওইগুলা ফলো করবেন। আর সামনের দিকে যে ক্লাসগুলো হবে ওগুলো আমি আপডেট দিয়ে রাখবো, সমস্যা নেই। বুঝতে পারছেন?
রিডিং লিসেনিং এগুলা প্র্যাকটিস, এগুলা প্রথমত হচ্ছে আপনি রিডিং বা লিসেনিং যেটাই বলেন না কেন, ওইটার যে স্পেসিফিক যে এক একটা কোয়েশ্চন পার্ট আছে, আলাদা আলাদা এক একটা কোয়েশ্চন, ওইটার উপর ফার্স্ট অফ অল ট্রাই করেন যে আইডিয়াটা ডেভেলপ করার জন্য। এখন হচ্ছে আপনি যখন রিডিং এর ধরেন যে কোয়েশ্চেন গুলো আছে, গেপ ফিল বলেন, ট্রু ফলস আছে, বা অন্যান্য যে কোয়েশ্চেন, লিস্ট অফ হেডিং, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, ম্যাচিং নেম, প্রত্যেকটার উপর যখন আপনার আলাদা আলাদা করে মানে স্কিলটা ডেভেলপ করতে পারবেন, ওইটা হচ্ছে আপনি যখন পারফেক্ট হয়ে যাবেন ওইটার উপর, তখন হচ্ছে আপনি ওভারঅল একটা ফুল টেস্ট শুরু করেন। আপনি যদি স্পেসিফিক কোয়েশ্চেন গুলা আগে না জেনে ওইগুলোর উপর স্কিল ডেভেলপ না করে আপনি ফুল টেস্ট শুরু করে দেন, তাহলে কিন্তু হবে না, ভালো একটা স্কোর তুলতে পারবেন না। আগে ফার্স্ট অফ অল একটা একটা করে আলাদা আলাদা স্কিল ডেভেলপ করেন, তারপর হচ্ছে ফুল টেস্ট করেন। আর শুরুর দিকে আপনি টাইম ধরে করার প্রয়োজন নাই। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু স্কিল প্র্যাকটিস দুই ধরনের হয়, মাথায় রাখবেন। প্র্যাকটিস দুই ধরনের, একটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপের জন্য, আর একটা হচ্ছে এক্সাম কন্ডিশনে আপনি খাপ খাইয়ে নেওয়ার জন্য। যখন হচ্ছে আপনি স্কিল ডেভেলপের জন্য প্র্যাকটিস করবেন, তখন আপনি টাইম না ধরে প্র্যাকটিস করবেন। তখন আপনি দেখবেন যে আপনার কোথায় ভুল হয়েছে। একটা টেস্ট করার পর অবশ্যই ওইটা ভালোভাবে রিভিউ করতে হবে। আপনি যদি রিভিউ না করে শুধুমাত্র টেস্ট করে বসে থাকলেন তাহলে হবে না। আপনাকে ওইটা কেন, মানে একটা রিডিং টেস্ট করছেন, ওইটাতে কয়টা হয়েছে কয়টা হয় নাই, যেগুলা হয় নাই কেন হয় নাই, কোথায় ভুল হয়েছে, ওইগুলা ফাইন্ড আউট করতে হবে। যখন আপনি ফাইন্ড আউট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওকে ফাইন, এইটা হচ্ছে ভুল, এইটার জন্য আমার ওইটা ভুল হয়েছে। তো ওগুলা হচ্ছে আপনি যখন ইমপ্রুভ করবেন, তখন নেক্সট টাইম যখন আপনি রিডিং টেস্ট করবেন বা লিসেনিং করবেন, ওইটা আপনার আর সেম ভুল হবে না। রিডিং এর রিভিউ করবেন, লিসেনিং এর ক্ষেত্রে সেম, আপনি হচ্ছে অডিওটা সেকেন্ড টাইম প্লে করবেন, সেকেন্ড টাইম প্লে করে আবার শুনবেন যখন আপনার টেস্ট শেষ হয়ে যাবে। যখন আপনি রিভিউ করবেন, অডিও শুনবেন, এর পাশাপাশি হচ্ছে আপনার যে অডিও স্ক্রিপ্ট থাকে শেষের দিকে, ওইটা দেখবেন। তো ওইভাবে হচ্ছে আপনি রিভিউ করবেন। এর পাশাপাশি এক্সটার্নাল স্কিল যেগুলা রিডিং এর জন্য, রিডিং স্কিল যেটা আছে বই টই এগুলো পড়ার চেষ্টা করেন। লিসেনিং এর জন্য ইংলিশ পডকাস্ট যেগুলো আছে বা নিউজ আছে ওইগুলো শোনার চেষ্টা করেন। এইভাবে হচ্ছে ইমপ্রুভ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমরা ক্লাস শেষ করে দিব। আমার হচ্ছে গলা অলরেডি মেবি কিরকম হয়ে গেছে, আমি একটা নয় সন্ধ্যার পর থেকে ক্লাস নিতেছি। সো আমি শেষ করে দিই নাকি? আচ্ছা, রাইটিং টাস্ক 2 এর যে প্রত্যেকটা টপিক আমি লিখে দেখাতাম, ওইটা বলতেছেন আপু, যে যাবো, ওইটা হচ্ছে মূলত, যেহেতু আমাদের এখানে সেন্টেন্স মেকিং এর ক্লাস করতেছি, তো আমি এখানে সেন্টেন্স মেকিং এর উপর যে আমি এক একটা ক্লাস কনসেপ্ট অনুযায়ী করাচ্ছি। সো এখানে যে রাইটিং এর আলাদা করে ক্লাস, ওইগুলা হচ্ছে আমার নর্মালি দেখানোর সুযোগ হয়ে ওঠে না আর কি, বুঝতে পারছেন? কারণ ওইখানে ক্লাস যেটা হচ্ছে এগুলো আমরা সেন্টেন্সের উপর দেখাচ্ছি, ওইটা দেখানো হয় নাই। আমি যদি আমি এখানে আমার যে রাইটিং এর যে আমি ক্লাসগুলো করাই, মানে হচ্ছে আমার ব্যাচ যেগুলো আছে রাইটিং এর উপর স্পেসিফিকলি, ওইখানে হচ্ছে লিখে থেকে, কারণ আমি আপনাকে যদি এখানে, ওয়েট, এখানে আমি, আচ্ছা আমি দেখাই, 1 মিনিট। ওইখানে হচ্ছে, 1 মিনিট, আমি আপনাকে দেখাই একটা ফরম্যাট। আচ্ছা, এটা দেখতেছেন নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? স্ক্রিন কি আমার দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন, রাইটিং এর যে আমার পেজটা হচ্ছে রাইটিং ফর আইএলস, নর্মালি ওইটাতে হচ্ছে এভাবে, এখানে আমি বড় করে দেখাই, ওয়েট। প্রথমত হচ্ছে এখানে রাইটিং ফর আইএলস মানে ওইটার উপর স্পেসিফিকলি হচ্ছে 16টা ক্লাস আছে। তো ওইখানে নর্মালি হচ্ছে আমি প্রত্যেকটা হচ্ছে ভালোভাবে, যেমন এখানে প্রথমত হচ্ছে রাইটিং, এখানে রাইটিং এর A to Z, ওইটা হচ্ছে স্পেসিফিক রাইটিং এর ব্যাচ, রাইটিং এর ক্লাস হবে। আমরা যেটা করতেছি ওইটা হচ্ছে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে। সো ওইখানে হচ্ছে প্রত্যেকটা টপিক দেখানোর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 7-8টা ক্লাসের প্রয়োজন। যেমন এখানে দেখেন, আমি প্রথম ক্লাসে হচ্ছে রাইটিং টেস্ট ফরম্যাট যেটা আছে ওইটা ভালোভাবে ব্রেক ডাউন করবো একটা ক্লাসে। তারপর হচ্ছে সেকেন্ড ক্লাস যেটা আছে রাইটিং ফরম্যাট ব্রেকডাউন, বলতে রাইটিং এর টাস্ক 1 টাস্ক 2 সম্পর্কে আইডিয়া, কিভাবে মার্ক দেওয়া হয় ওগুলো সম্পর্কে আইডিয়া। তারপর হচ্ছে টাস্ক, সেকেন্ড ক্লাসে যেটাতে টাস্ক 2, যেটা টাস্ক 2 সম্পর্কে আমরা ওভারঅল একটা বিস্তারিত ক্লাস করব, যেখানে আমরা কিভাবে স্ট্রাকচার করব এসে, কিভাবে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ এড করব, যেমন আমি পার্সোনালি যদি কোনো ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন পড়ে কিভাবে দিব, যখন আমি মানুষের ওপিনিয়ন দেবো ইম্পার্সোনাল ওপিনিয়ন তখন আমি কিভাবে দিব। তারপর হচ্ছে টাস্ক 2 রিলেটেড কি পয়েন্ট যেগুলো, ওগুলো শিখবো, যেমন কোন এসেতে আমরা ওপিনিয়ন দিব, কোন এসেতে ওপিনিয়ন দিব না, এ যাবতীয় হচ্ছে এইটা ক্লাস নিব। তারপর হচ্ছে ওপিনিয়ন এসে যেগুলা,
এগ্রি ডিসএগ্রি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট, ওইটার উপর প্র্যাকটিক্যালি ক্লাস আছে, অর্থাৎ ওইটা একটা মানে ডিটেইলসে টিপস সহ একটা লিখে ওইটা দেখাবো। তারপর হচ্ছে ডিসকাস বোথ ভিউস, এইভাবে অ্যাডভান্টেজ মানে প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে ইন ডিটেইলস ক্লাস হয়। তারপর হচ্ছে টাস্ক ওয়ান ব্রেকডাউন যেটা, তারপর হচ্ছে টাস্ক ওয়ানের এভাবে রিলেটেড জাজ জেনারেল সুইট শিখবো। তারপর হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, ওইগুলোর উপর ইনডেপথ একটা একটা করে আলাদা আলাদা ক্লাস আছে। তো শেষের দিকে 15টা ক্লাস শেষে 16 নম্বর ক্লাস যখন, তখন হচ্ছে রিভিউ আমরা করি ওভারঅল কোর্সটা। তো এখানে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা যখন করব তখন একটা এগুলো কিন্তু করতে সম্পূর্ণ একটা রাইটিং ফরম্যাটটা সম্পূর্ণ আমরা যখন বেসিক থেকে অ্যাডভান্সড সম্পূর্ণ যাব, যেটা হচ্ছে আমাদের মিনিমাম 6+ পেতে হেল্প করবে। এটা করতে আমাদের মিনিমাম 15 থেকে 16টা ক্লাস লাগতেছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতেছি ওইটাতে কিন্তু এটা পসিবল হচ্ছে না, কারণ আমরা সেন্টেন্স মেকিং এর ক্লাস করতেছি। সেন্টেন্স মেকিং শেষ করে দেন আমরা যখন রাইটিং এর ক্লাস শুরু করব তখন এইটা আমরা করতে পারি। তো এখন হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্লাসটা আমরা মানে এখানে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমাদের যে কি পয়েন্ট গুলো দরকার ওইগুলো হচ্ছে আমরা দেখতেছি। সো এর জন্য হচ্ছে এগুলো দেখানোর প্রয়োজন পড়তেছে, মানে পারতেছি না আর কি এগুলো দেখানো। বাট আমি ট্রাই করবো এগুলা, যদি আমি লাইভ ক্লাস যেগুলো নিবো ওইগুলাতে যদি সম্ভব হয় আমি ওইগুলা ক্লাস করাবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কনফিউশন? যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই আজকের ক্লাস। এর পরবর্তীতে ক্লাস আমরা যেটা করব হচ্ছে আমি টপিক এখনো দেখি নাই কি নিব বা কি করবো, যদি দেখি কোনো এরর এনালাইসিস যেটা ওইটার হচ্ছে কোনো কিছু বাকি থাকে ওইটা আমি দেখাবো। পরবর্তীতে যদি লাইক অন্য কোনো টপিক দেখানোর প্রয়োজন পড়ে যেটা মিসিং ছিল ওইগুলা দেখাবো। সো ওভারঅল এইভাবেই মানে আমরা হচ্ছে সামনে ক্লাস করবো, আপডেট দিয়ে রাখবো গ্রুপে কি ক্লাস নিব। আর ওইটা হচ্ছে আজকের ক্লাসটা রিপিট করে প্র্যাকটিস করেন, তাহলে হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমি রেকর্ডিংটা অফ করে দিই আগে।